হ্যালো ফ্রেন্ডস, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 9-এর জীববিদ্যা ও মানব কল্যাণ চ্যাপ্টার 4 নম্বর চ্যাপ্টার রয়েছে, সেখানকার একটা ছোট্ট টপিক, তার নাম হচ্ছে ভ্যাকসিনেশন, অর্থাৎ টিকার ধারণা। এই টিকা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করি। টিকা, প্রথমত বোঝানো টিকা জিনিসটা কি। ধরে নাও তোমার করোনা ভাইরাসের কি করো, এক ডিএনএ তোমার বডিতে ইনফেকশন তৈরি করছে, ধরে নাও এটা। তাহলে আমি কি করব, সেই করোনা ভাইরাসের ডিএনএটাকে প্রথমে আইসোলেট করব। আইসোলেট করার পরে সেই ডিএনএটাকে আমি ইনঅ্যাক্টিভেট করব, নিষ্ক্রিয় করব, যাতে সেটা আমার শরীরে এসে রোগ তৈরি করতে না পারে আবার। এবং সেই ডিএনএটাকে আমি এবার কি করব, আমার বডিতে ইনজেক্ট করে দেব, সেই নিষ্ক্রিয় ডিএনএটাকে। তার ফলে কি হবে, আমার বডি তাকে ফরেন অ্যান্টিজেন হিসেবে শনাক্ত করবে, কিন্তু যেহেতু সে রোগ সৃষ্টি করতে পারবে না, তাই রোগের প্রকোপ দেখা দেবে না। কিন্তু আমার বডি তার এগেনস্টে অনেকগুলো অ্যান্টিবডি তৈরি করবে এবং মেমোরি সেল, স্মৃতিকোষ তৈরি করবে, যার ফলে ইন ফিউচার সেই করোনা ভাইরাস যদি আমার বডিতে অ্যাটাক করে, তাহলে সে অ্যাটাক করলে আগে থেকে তৈরি অ্যান্টিবডিগুলো এবং মেমোরি সেলগুলো তার বিরুদ্ধে কাজ করতে পারবে। এটা হচ্ছে ভ্যাকসিনেশনের কনসেপ্ট। তো চলো আমরা দেখি টিকা কি জিনিস। প্রথম পয়েন্ট, টিকা। টিকা বলছে কোনো জীবিত দুর্বল জীবাণু বা মৃত জীবাণু বা জীবাণু নিঃসৃত টক্সিনকে নিষ্ক্রিয় করে তৈরি যে দ্রবণ মানুষের দেহে প্রবেশ করিয়ে ওই রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে অনাক্রম্যতা গড়ে তোলা হয়, টিকা, সেটাকে টিকা বলে। তাহলে ভালো করে লক্ষ্য করো সংজ্ঞাটাকে। বলছে কোনো জীবিত দুর্বল জীবাণু, অর্থাৎ সে অ্যাটেনুয়েটেড, অর্থাৎ সে জীবাণুটা জীবিত আছে কিন্তু তাকে দুর্বল করে দেওয়া হয়েছে। কোথায়? ল্যাবরেটরিতে, কৃত্রিম মাধ্যমে। বা সে জীবাণুটাকে মৃত করে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে। বা সে জীবাণু নিঃসৃত কোনো রস, যে রসটা আমাদের অ্যান্টিজেন হিসেবে কাজ করে, তাকে আমরা কি করলাম, নিষ্ক্রিয় করলাম। নিষ্ক্রিয় করার পরে তা আমাদের দেহে প্রবেশ করিয়ে দিলাম। তারপরে কি হলো, আমাদের দেহ তাকে অ্যান্টিজেন হিসেবে শনাক্ত করলো এবং তার বিরুদ্ধে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করলো এবং ভবিষ্যতের জন্য মেমোরি কোষও তৈরি করে নিল। তা সেটাকে আমরা টিকা বলছি। টিকাকরণ অর্থাৎ ভ্যাকসিনেশন, এটা তো ভ্যাকসিনেশন নয়। এবার ভ্যাকসিনেশন কি, কোনো দুর্বল বা মৃত জীবাণু বা জীবাণু সৃষ্ট পদার্থকে কৃত্রিমভাবে মেরুদণ্ডী প্রাণীদেহে নির্দিষ্ট সময় অন্তর প্রবেশ করিয়ে ওই জীবাণু দ্বারা সৃষ্টি রোগের বিরুদ্ধে দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার প্রথাকে টিকাকরণ, ভ্যাকসিনেশন বলা হয়। তাহলে একই ব্যাপার, কোন একটা জীবাণুকে আমি কি করলাম, জীবিত রাখলাম কিন্তু তাকে আমি নিষ্ক্রিয় করে দিলাম বা তাকে মেরে ফেললাম, বা সেই জীবাণু নিঃসৃত যে টক্সিন, অধিবিষ, সেই বিষটাকে আমি নিয়ে তাকে নিষ্ক্রিয় করে দিলাম। করার পরে আমাদের নির্দিষ্ট নিয়ম অনুসারে, নির্দিষ্ট নিয়ম, যেমন ওরাল বলে ভ্যাকসিন, ধরে না বছরে নির্দিষ্ট টাইমে দেওয়া হবে। তার অন্যান্য ভ্যাকসিনগুলো একটা নির্দিষ্ট বয়সে দেওয়া হবে, সেই বয়স হিসেবে তাকে দেওয়া হলো। তারপরে কি হলো, তার বডিতে সৃষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে, তাকে ভ্যাকসিনেশন বলছি। টিকাকরণের ঐতিহাসিক প্রেক্ষাপট, ইংল্যান্ডে 1795-96 খ্রিস্টাব্দে ব্যাপক হারে লোকেদের মধ্যে গুটি বসন্ত স্মল পক্স ছড়িয়ে পড়তে দেখা যায় এবং বহু মানুষের মৃত্যু ঘটে। তার 1976 সালের মে মাসের 4 তারিখ এডওয়ার্ড জেনার নামে এক ব্রিটিশ তরুণ চিকিৎসক গরুর দুধ দেওয়ার এক মহিলার কাছ থেকে শুনলেন যে তার এক ধরনের ফোসকা বা গো বসন্ত হওয়ার পর আর গুটি বসন্ত হয়নি। মানে সে কি হলো, 1795-96 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে তোমার এই স্মল পক্সটা খুব ছড়িয়ে পড়েছিল। সে সময় 1796 সালের মে মাসের 4 তারিখে এডওয়ার্ড জেনার, একজন মহিলা যে গরুর দুধ দোয়াই করে, সে মহিলাকে শুনতে পেল তার কিছুদিন আগে ফোসকা হয়েছিল, যেটাকে আমরা কাউ পক্স বলছিলাম, এবং সে ফোসকা সেরে যাওয়ার পর আর তাকে দ্বিতীয়বার হয়নি। তখন এডওয়ার্ড জেনার বুঝতে পারলো তাহলে এই জীবাণু একবার বডিতে আমাদের আক্রমণ করলে সে আমাদের বডিতে ইমিউন সিস্টেম তৈরি করে যায়, যার ফলে নেক্সট টাইম সেই ভাইরাস আর আক্রমণ করতে পারে না। তখন তিনি পরীক্ষার জন্য গরুর বাঁটের গোবসন্তের ফুসকুড়ি সংগ্রহ করা নমুনার দ্বারা সংক্রামিত ছুঁচ দিয়ে 8 বছর বয়স্ক একটি ছেলের বাহুতে আঁচড় দিয়ে দেয়। তারপর তিনি দেখেন ছেলেটি আঁচড় কেটে
দেওয়ার অংশ ফুলে উঠেছে এবং ছেলেটি সামান্য অসুস্থ হয়েছে। তাহলে বুঝতে পারলে যে প্রথমে সে কি করে, গরুর যে দুধের বাঁট সেখানে যে ফোসকাটা হয়েছিল সেখান থেকে তার ফোসকার রসটা নিয়ে একটা 8 বছরের বাচ্চার মধ্যে গায়ে আঁচড় দিয়ে দেয়। দেখে আঁচড় দেওয়া অংশে কি হচ্ছে, ফুলে উঠেছে এবং সে তার সামান্য অসুস্থ হয়ে পড়েছে। তার 6 সপ্তাহ পরে সে দেখে যে ছেলেটিকে একই রকম ভাবে গুটি বসন্তের দ্বারা সংক্রমিত চুষ দ্বারা বাহুতে আঁচড় কেটে দেন। পরে লক্ষ্য করেন ছেলেটি আর কোনোদিন গো বসন্ত বা গুটি বসন্ত আক্রান্ত হয়নি। তাহলে প্রথমবার যখন আঁচড় কেটেছিল তারপরে পরে কিন্তু সেটা আক্রান্ত হয়েছিল, দ্বিতীয়বার যখন আঁচড় কাটলো সেখানে কিন্তু আর কোনো অসুখ তৈরি হয়নি। ল্যাটিন শব্দ ভ্যাক্কা কথার অর্থ হলো গরু, এবং এই ভ্যাক্কা শব্দটি থেকে পাস্তুর জেনারেল আবিষ্কারের সম্মানার্থে ভ্যাকসিন শব্দটি প্রচলন করেন এবং ভ্যাকসিন শব্দটিও প্রবর্তন করেন। তাহলে ভ্যাকসিনকে এডওয়ার্ড জেনার প্রথম তৈরি করেছিল কাউপক্সের এগেনস্টে, আর ভ্যাকসিন কথাটাকে ব্যবহার করেছিল কে, তোমার লুই পাস্তুর, যাকে বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজি। লুই পাস্তুরকে বলা হয়। সর্বশেষ গুটি বসন্তের সাথে আক্রান্ত মানুষের খোঁজ পাওয়া গিয়েছিল 1977 খ্রিস্টাব্দে 26 অক্টোবর সোমালিয়াতে। এরপর 1980 খ্রিস্টাব্দে 8 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ঘোষণা করে টিকাকরণের মাধ্যমে গোটা পৃথিবী গুটি বসন্তকে নির্মূল করা গেছে। তাহলে 1977 খ্রিস্টাব্দে লাস্ট তোমার দেখতে পাওয়া গেছিল কোন গুটি বসন্ত রোগীকে, এবং 1980 খ্রিস্টাব্দে 4 মে কি করলো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যানাউন্স করলো যে কি হয়েছে, গোটা পৃথিবীকে টিকাকরণের মাধ্যমে কি করা হয়েছে, পুরোপুরি নির্মূল করে দেওয়া হয়েছে ভ্যাকসিন থেকে, রোগ থেকে। টিকাকরণের গুরুত্বটা কি, কেন আমরা টিকাকরণ করব? তাহলে আমাদের মনে রাখবে যে আমাদের দেহে অ্যান্টিবডি কখন তৈরি হচ্ছে, যখন কোনো একটা উইক অ্যান্টিজেন বা কোনো একটা অ্যান্টিজেন আমাদের বডিতে আক্রমণ করছে বা অ্যান্টিজেন আমার দেহে প্রবেশ করছে, তখনই আমার বডি ইমিউন সিস্টেমটা সক্রিয় হচ্ছে। তাই আমার বডির ইমিউন সিস্টেমকে সক্রিয় করার জন্য উইক জার্ম আমাদের একান্ত প্রয়োজন। জার্ম প্রয়োজন না হলে কি হবে, আমাদের ইমিউন সিস্টেম তৈরি হবে না। তাই আমাদের উইক জার্মগুলো দরকার। এই যে আর এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে তোমার ভ্যাকসিনগুলো কি করা হয়, যে আক্রান্ত রোগ সৃষ্টিকারী জীবাণুগুলোকে নিষ্ক্রিয় করে আমাদের শরীরে প্রবেশ করিয়ে ইমিউনিটি তৈরি করা হচ্ছে। টিকাকরণের মাধ্যমে জনগোষ্ঠীর মধ্যে সম্ভাব্য সংক্রমণযোগ্য ব্যক্তির সংখ্যা কমিয়ে রোগের বিস্তার বা প্রকোপ কমানো হচ্ছে। টিকার মাধ্যমে কি হচ্ছে, ভবিষ্যতে যাতে সেই রোগটা না হয় তার প্রচেষ্টা করা হচ্ছে, যার ফলে মানুষের মধ্যে রোগের প্রকোপটা কমে যাচ্ছে। ব্যাপক টিকাকরণের মাধ্যমে কিছু রোগ, গুটি বসন্ত, পোলিও পৃথিবী থেকে চিরতরে নির্মূল হয়ে গেছে। গুটি বসন্ত, পোলিও এগুলো প্রায় পৃথিবী থেকে নির্মূল করা গেছে। শিশুর দেহে নির্দিষ্ট সময় পর টিকাকরণের মাধ্যমে কিছু রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়। অন্য প্রাণীতে অ্যান্টিবডি তৈরি করে বহির্দাশে রক্ত প্রবেশ করিয়ে কৃত্রিম নিষ্ক্রিয় আক্রমণতা গড়ে তোলা যায়। যেমন তারা কি হচ্ছে, যে এই টিকাকরণের মাধ্যমে শিশুদের দেহে নির্দিষ্ট ভ্যাকসিন দিয়ে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা হয়েছে। আবার কি বলছে, যে কিছু ভ্যাকসিন আছে যেগুলো কোনো ঘোড়া বা গরুর বডিতে প্রবেশ করিয়ে সেখান থেকে তোমার অ্যান্টিবডি তৈরি করা হয়, তারপরে মানুষের শরীরে প্রবেশ করানো হয়, সেটা নিষ্ক্রিয় আক্রমণতা, যেমন অ্যান্টিভেনাম সিরাম। এবার টিকার প্রকারভেদ দেখো। তার টিকা বা ভ্যাকসিনকে এককভাবে যৌথভাবে ব্যবহারের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা যায়। যেমন জীবিত সংক্রমণ ক্ষমতাবিহীন অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। এর মানে হচ্ছে কি, যে আমি যে জীবাণুটা আমার রোগ তৈরি করেছে সেই জীবাণুটাকে আমি সম্পূর্ণ মেরে ফেললাম না, তাকে জীবিত রাখলাম, কিন্তু তার রোগ তৈরি করার যে ক্ষমতা, প্যাথোজেনিসিটি যেটাকে বলছি আমরা, সেটাকে শূন্য করে দেওয়া হলো, অর্থাৎ নিষ্ক্রিয় করে দেওয়া হলো, কিন্তু জীবাণুটা সে জীবিত রয়েছে। এবার ওই জীবিত জীবাণুকে ডাইরেক্টলি যদি আমাদের বডিতে প্রবেশ করা যায়, তাহলে সেই জীবাণুটা কি হচ্ছে, আমাদের বডিতে রোগ তৈরি করবে না, কিন্তু যেহেতু সেটা অ্যান্টিজেন আমার বডি তাকে শনাক্ত করবে এবং তার অ্যান্টিবডি তৈরি করবে। এটা হচ্ছে কি তোমার জীবিত বা ক্ষমতাবিহীন ভ্যাকসিন। এর এক্সাম্পল হয়ে গেল কি, বিসিজি ব্যাসিলাস ক্যালামিটি অ্যান্ড গোরিন। প্লেগ এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত। ভাইরাসের এগেইনস্টে কি হচ্ছে, ব্যাকটেরিয়াল সোর্স থেকে তৈরি হচ্ছে। ওরাল পোলিও ভ্যাকসিন, রুবেল্লা ভ্যাকসিন, মাম্পস ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এগুলো হচ্ছে কি তোমার ভাইরাস থেকে তৈরি হচ্ছে।
এরপর চলে এসো 2 নম্বর হচ্ছে মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন। অর্থাৎ এখানে কি করা হচ্ছে, যে ব্যাকটেরিয়াটা আমরা ইনফেকশন তৈরি করবে সেই ব্যাকটেরিয়াটা কমপ্লিটলি করা হচ্ছে, তাকে ইনঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে, নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে, মেরে ফেলে দেওয়া হচ্ছে। যেমন জলাতঙ্ক ও হেপাটাইটিস, যেমন মৃত ভ্যাকসিন উদাহরণ হচ্ছে কি টাইফয়েড, কলেরা, টার্টোসিস, প্লেগ, এদের বিরুদ্ধে যে ভ্যাকসিনটা তৈরি করা হবে সেই ভ্যাকসিনগুলো এটা ব্যাকটেরিয়া উৎস থেকে। রেবিস ভাইরাস, স্যাক পোলিও ভ্যাকসিন এবং ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস বি ভ্যাকসিন, এগুলো সব তোমার হচ্ছে কি ভাইরাস। এগুলো কি হয়, এই সমস্ত জীবাণুগুলোকে ডাইরেক্টলি আমার মৃত অবস্থায় আমার শরীরে ইনজেক্ট করে দেওয়া হয়। 3 নম্বরে টক্সয়েড ভ্যাকসিন। টক্সয়েড মানে কি, টক্সয়েড মানে হচ্ছে টক্সিন। যেমন ধরো না ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ক্লস্ট্রিডিয়াম টিটেনি ব্যাকটেরিয়া যেটা রয়েছে, যেটা আমাদের টিটেনাস তৈরি করে, এবং টিটেনি, এখান থেকে আমার টিটেনাস পসমিন বলে একটা, টিটেনাস পসমিন বলে একটা তোমার টক্সিন পাওয়া যায়। এই টক্সিনটাকে যদি আমরা নিষ্ক্রিয় করে কি করছি আমরা, নিষ্ক্রিয় করার পরে তারপর আমাদের বডিতে প্রবেশ করে দিচ্ছি, তখন এটা কি করছে, আমাদের বডি তাকে শনাক্ত করছে অ্যান্টিজেন হিসেবে এবং তার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে। তাকে বলা হচ্ছে তোমার টক্সয়েড, যেমন টিটেনাসের ক্ষেত্রে হচ্ছে এবং ডিপথেরিয়ার ক্ষেত্রে হচ্ছে। তারপর হচ্ছে কম্বিনেশন ভ্যাকসিন। কম্বিনেশন ভ্যাকসিন মানে যখন দুটো বা তার বেশি অ্যান্টিজেনকে একসাথে আমরা কাজ করি। যেমন এখানে দেখো ডিপিটি, ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস, অর্থাৎ 3টে ব্যাকটেরিয়াকে একসঙ্গে মিলিয়ে আমরা একটা ডোজ তৈরি করছি, তাকে ডিপিটি বলছি বা যৌথ কম্বিনেশন ভ্যাকসিন বলছি। এমএমআর, মিসেল, মাম্পস, রুবেল্লা, 3টেকে একসঙ্গে মিশ্রিত করছি। তাই এমএমআর হচ্ছে তোমার ভাইরাস উৎস, ভাইরাস, আর ডিপিটি হচ্ছে তোমার ব্যাকটেরিয়া ভ্যাকসিন। এবার বলছে কি তার উপাদান সমূহ, হিমোফিলাস ইনফেক্টিভ টাইপ 2 ভাইরাস ও ব্যাকটেরিয়া। এবার চলে এসো তোমার জীবিত অণুজীবী থেকে তৈরি টিকাকে প্রথম টিকা, অর্থাৎ কোন একটা অণুজীবী যদি জীবিত অবস্থা থেকে আমার শরীরে ঢোকানো হয় তখন তাকে প্রথম জনের টিকা বা ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন বলা হয়। জীবিত অণুজীবের দেহাংশ থেকে তৈরি টিকাকে দ্বিতীয়, তাহলে একটা যদি জীবিত অণুজীবী থেকে তৈরি টিকাকে প্রথম জনের টিকা, আবার বলছে জীবিত অণুজীবীর দেহাংশ থেকে তৈরি টিকাকে বলা হচ্ছে দেহের অংশ, অর্থাৎ ওর কোষ প্রাচীর হতে পারে, ওর ডিএনএ হতে পারে, ওর সাইটোপ্লাজম হতে পারে, তখন তাকে বলা হচ্ছে কি সেকেন্ড জেনারেশন ভ্যাকসিনেশন। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি টিকাকে বলা হচ্ছে তৃতীয় জনের টিকা। তাহলে প্রথম জনের টিকা বলতে জীবাণুটা পুরোটাই, আর দ্বিতীয় জনের টিকা বলতে জীবাণুটা কোন একটা অংশ, আর তৃতীয় জনের টিকা বলতে কি বোঝাচ্ছে, রিকম্বিনেন্ট ডিএনএ কে বোঝাচ্ছে। যেমন হেপাটাইটিস রোগের ভ্যাকসিন হিসেবে ব্যবহৃত রিকমভ্যাক্স। করোনা রোগের টিকা হিসেবে যে কোভিশিল্ড ভ্যাকসিন ব্যবহার করা হয় প্রকৃতপক্ষে অ্যাডেনো ভাইরাসের সঙ্গে SARS-CoV-2 এর মতো সারফেস কোড প্রোটিন সংযুক্ত করা হয়। অর্থাৎ এগুলো কেন অন্য সংযুক্ত করা হয়েছে, কারণ হচ্ছে যে একটা অ্যান্টিজেন তখনই ভালো অ্যান্টিজেন যখন সেটা তার কেমিক্যাল কমপ্লেক্সিটি থাকবে এবং মলিকুলার ওয়েট 10,000 ডাল্টনের বেশি থাকবে। তো যখন কোনো ধরনের একটা এখানে বলছে কোভিশিল্ড, তো করোনার যে ভ্যাকসিন, তো সেই ভ্যাকসিনের যে অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেনটা তোমাকে তৈরি দেখালো ওর মলিকুলার ওয়েট 10,000 ডাল্টনের কম আছে, বা হয়তো মলিকুলার ওয়েট আছে কিন্তু কেমিক্যাল কমপ্লেক্সিটি সেরকম নেই, তখন তার সঙ্গে অন্য অ্যাডজুভেন্ট যুক্ত করার ফলে তার কেমিক্যাল কমপ্লেক্সিটিও বাড়িয়ে দেওয়া হয়। এবার বুস্টার ডোজ কি জিনিস, যে পরিমাণ টিকা দিলে একবার ব্যক্তির অনাক্রমণ তৈরি হয় তাকে মাত্রিক পরিমাণ বলা হয়, মানে একবার দেওয়া হচ্ছে। মাত্রিক পরিমাণ থেকে একটু কম মাত্রায় প্রথম ডোজের পর নির্দিষ্ট সময় অন্তর টিকা দিলে অনাক্রমণ বাড়িয়ে দেয় এবং সে আমাদের বুস্টার ডোজ বলা হয়। অর্থাৎ নর্মালি আমরা যে অ্যামাউন্টটা প্রতিবার দিই, অর্থাৎ কোনো একটা টিকার একবার আমরা খাওয়ালাম, যে অ্যামাউন্টটা খাওয়ালাম, বুস্টার ডোজের ক্ষেত্রে কি হচ্ছে, এটা কয়েকবার দিতে হবে। প্রথমবার তোমার নর্মাল অ্যামাউন্টের সে কম দিতে হবে, দ্বিতীয়বার বেশি দিতে হবে, তার ফলে আমাদের শরীরে বেশি ইমিউনিটি তৈরি হবে, তাকে বুস্টার ডোজ বলে। অনেক সময় টিকার সঙ্গে অন্য কোনো বস্তু মিশিয়ে দিলে অনাক্রমণ ক্ষমতা বেড়ে যায়, এটাকে অ্যাডজুভ্যান্ট বলা হয়। অর্থাৎ ভ্যাকসিনের সঙ্গে যদি অন্য কিছু মিশিয়ে দিই তখন সেটাকে আমরা অ্যাডজুভ্যান্ট বলা হয়। অনাক্রমণের ক্ষমতা বৃদ্ধিকার রাসায়নিক বস্তুকে অ্যাডজুভ্যান্ট বলে, যেমন ফর্মালডিহাইড। যদি তোমার ভ্যাকসিনের সঙ্গে ফর্মালডিহাইড মিশিয়ে দাও তাহলে কি হবে, তার ক্ষমতাটা কয়েক গুণ বেড়ে যাবে। এই ছকটা পড়তে এখান থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন হয়তো বললো তোমাকে লাইফ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের উদাহরণ দাও, বা হয়তো ওরাল পোলিও ভ্যাকসিন একদম কি ধরনের ভ্যাকসিন,
জীবিত না মৃত না টক্সয়েড না যৌথ ভ্যাকসিন, এভাবে তোমার কোশ্চেন এখানে করবে। তো এই ছিল আমাদের ভ্যাকসিনের পার্টটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো, কোনো অসুবিধা থাকলে সেটাও কমেন্ট বক্সে তোমরা জানাও। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।